অভিযোগ উঠছে যে স্বামী নাকি স্ত্রীকে মেরে ফেলেছে, কিন্তু প্রাথমিকভাবে দেখলে এটাকে দুর্ঘটনা বলেও মনে হতে পারে। নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাড়ি পড়ে যায় জলে। এবার এই পুকুরে গাড়ি পড়ে যাওয়ার পর গাড়ি থেকে কোনো মতে বেরিয়ে আসেন স্বামী, স্ত্রী বেরোতে পারেননি। এখান থেকেই প্রশ্ন উঠছে যে এটাকে দুর্ঘটনা না বলে কেন খুনের ঘটনা বলে অভিযোগ করার চেষ্টা চলছে। আমার সঙ্গে শরদিন্দু রয়েছে সরাসরি। প্রথমে শরদিন্দুর সঙ্গে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি শরদিন্দু, গাড়িটা তোলা হচ্ছে। এই গাড়িটা কিভাবে পড়েছিল, কোন জায়গায় পড়েছিল, কেন দুর্ঘটনা বলে মানতে রাজি হচ্ছেন না পরিবারের লোকজন, কেন তারা অভিযোগ করছেন যে এখানে খুন করা হয়েছে, জেনে বুঝে গাড়ি জলে ফেলা হয়েছে? দেখো, মফিজুল শেখ এবং তার স্ত্রী আসমতারা বিবি গতকাল সন্ধ্যায় মফিজুল তার স্ত্রীকে নিয়ে বর্ধমানে ডাক্তার দেখানোর জন্য আসে এবং ফেরার পথে মেমারির ঘোষ এলাকায় তাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটি জলাশয়ে গাড়িটি নেমে যায় এবং পড়ে যায়, এবং সেখান থেকে মফিজুল নিজেকে বাঁচিয়ে বেরিয়ে আসতে পারলেও তার স্ত্রী আসমতারা সেখান থেকে বেরোতে পারেনি। পরে এলাকার বাসিন্দা, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট তাদের সকলের প্রচেষ্টায় জাল ফেলে অবশেষে আসমতারার দেহ উদ্ধার হয় এবং তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এবং এই যে আসমতারার বাপের বাড়ির লোকেদের অভিযোগ যে এটা কোনো নিছক দুর্ঘটনা নয়, এর পেছনে মফিজুলের হাত রয়েছে। কারণ তাদের 15 বছর আগে বিয়ে হলেও বা একটি সন্তান থাকলেও গত 1 বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে রয়েছে মফিজুল, এবং তার স্ত্রী এই নিয়ে প্রতিবাদ করেছিল এবং তার ওপর অত্যাচারও হয়। তাই পথের কাঁটা সরাতেই তার স্ত্রীকে এভাবে সরিয়ে দেওয়া হলো, এমনটাই দাবি করছেন এই আসমতারার বাপের বাড়ির লোকজন। এখন পুলিশ বাপের বাড়ির লোকজন কি বলছেন একবার শুনো। সঙ্গে থাকো শরদিন্দু। এটা দুর্ঘটনা নাই, ও গলা টিপে মেরে পেড়িতে ফেলে দিয়েছে। আমার বোনটাকে এত অত্যাচার করতো, মারতো একটা মেয়ের জন্য। ওকে নিয়ে গিয়ে রাস্তায় গাড়িতে মেরে সেই গাড়িটা জলে ফেলে দিয়েছে আর ও ঝাঁপ দিয়ে দিয়েছে। দুর্ঘটনা নয়, সম্পূর্ণ নাটক, মানে একটা অ্যাক্সিডেন্টের নাটক করেছেন, যাতে আমি অ্যাক্সিডেন্ট করেছি বলে মানুষের কাছে বেঁচে যাবো। মেরে দিয়েছে একবার, অ্যাটেম্প টু মার্ডার। শরদিন্দু, অভিযোগ উঠছে যে মফিজুল তার স্ত্রীকে খুন করেছে, পুরোটাই প্ল্যান মাফিক হয়েছিল। যেভাবে গাড়ি পুকুরে পড়ে যায়, যেভাবে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা হয়, পরবর্তীতে ডুবুরি নামিয়ে তার স্ত্রীকে, এই সব বিষয়ে পুলিশ কিভাবে দেখছে? পুলিশের কাছে নিশ্চয়ই অভিযোগ করা হয়েছে যে মফিজুল তার স্ত্রীকে খুন করতে চেয়েছেন বা খুন করেছেন, কিন্তু পুলিশ তদন্ত কিভাবে করছে? তদন্তে কি উঠে আসছে এখনো পর্যন্ত? পুলিশের কাছে প্রাথমিক কাজ ছিল যে তাদেরকে উদ্ধার করা এবং আসমতারার দেহ যাতে উদ্ধার করা সম্ভব হয়, এবং পুলিশ সেই উদ্ধার কার্য সম্পন্ন হয়েছে। মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আসমতারার পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ জানিয়েছে, তবে তারা এখনো থানায় লিখিত অভিযোগ জানাতে পারেনি। তারা লিখিত অভিযোগ জানানোর প্রক্রিয়া শুরু করেছে এবং পুলিশ যেটা বলছে যে ময়নাতদন্তের হবে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হবে, এবং এজন্য অবশ্যই এই যে তার পরিবারের লোকেরা যে অভিযোগ দায়ের করবে সেই অভিযোগের ভিত্তিতে মফিজুলকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে পুলিশের পক্ষ থেকে জানতে চাওয়া হবে এটা নিছকই কোনো দুর্ঘটনা নাকি একেবারে পরিকল্পিত হবে। এই খুনের একটা পরিকল্পনা নিয়ে এই ঘটনা ঘটিয়েছে মফিজুল, সেই বিষয়টি খতিয়ে দেখতে চাইছে পুলিশ। ধন্যবাদ শরদিন্দু। কিন্তু আক্ষরিক অর্থেই এক দুর্ঘটনা ঘটে গেল পাহাড়ে, পাংখাবাড়ির কাছে। দার্জিলিং থেকে যখন গাড়ি ফিরছিল তখন খাদে পড়ে যায় গাড়িটি, এবং গাড়িটি খাদে পড়ে যাওয়ায় 2 জনের মৃত্যু হয় ঘটনাস্থলে, 3 জন আহত। কিভাবে দুর্ঘটনা ঘটলো, ঠিক কোন জায়গায় জানবো। পার্থপ্রতিম সরাসরি আমার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, দেখো, প্রত্যেকেই কিন্তু নকশালবাড়ির বাসিন্দা। 5 বন্ধু গতকাল রাতে ঠিক রাত 1টা নাগাদ তারা বাড়ির থেকে বের হয় পাহাড় বেড়াতে যাবে বলে, এবং সেই মতোই তারা পাংখাবাড়ির রাস্তা যেহেতু খোলা রয়েছে, পাংখাবাড়ির রাস্তা ধরে তারা পাহাড়ে বেড়াতে যায়। এবং ভোরের দিকে তারা যখন সকালের দিকে পাহাড় থেকে ফিরছিল, সেই পাংখাবাড়ি রোড ধরে যখন তারা ফিরছিল, সেই সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি পাকে প্রায় 400 থেকে 500 মিটার নিচে
খাদে কিন্তু গাড়ি পড়ে যায় এবং ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে এবং যা 3 জন আহত হয়েছেন তাদের চিৎকার শুনেই কিন্তু স্থানীয় বাসিন্দারা প্রথমে ছুটে যায়। তারপরে কাশিয়াং থানার পুলিশ এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ তারা ঘটনাস্থলে নিচে নেমে এক এক করে দুজনের মৃতদেহ উদ্ধার করে এবং বাকি 3 জন যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এবং যেহেতু তাদের চোট গুরুতর রয়েছে তাদের দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে এবং যেহেতু পাহাড়ি বাঁক এবং রাস্তা কিন্তু ফাঁকাই থাকে সাধারণত, নিয়ন্ত্রণ হারিয়েই কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। গাড়ি ব্রেক ফেল করতে থাকতে পারে এবং যারা যে 3 জন আহত হয়েছেন উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি তাদের সঙ্গে পুলিশ কথা বলেই কিন্তু নিশ্চিত হতে পারবে যে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছিল। এর আগেও নাকি এই 5 বন্ধু মাঝে মধ্যেই তারা রাতেই কিন্তু বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেন, কখনো ডুয়ার্স কখনো বা পাহাড়ে। আর এবার কিন্তু পাহাড়ে বেড়াতে গিয়ে বাড়িতে ফেরার পথেই নকশালবাড়িতে ফেরার পথেই কিন্তু তাদের এই দুর্ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই নকশালবাড়ির আশপাশেই কিন্তু সকলের বাড়ি এবং তাদের এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসছে এবং দুজনের মৃতদেহ ময়নাতদন্তের পর। খুবই মর্মান্তিক দুর্ঘটনা। এরা ইয়াং ছেলে 5 জনই, বয়স হয়তো 18 থেকে 21 পর্যন্ত হবে। এরা রাতে গাড়ি নিয়ে পাংখাবাড়ির দিকে রাতে গিয়েছে, অনেক রাতে গিয়েছিল পাংখাবাড়িতে। তারপরে শুনতে পেলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে সুমিত সিংহ ও রাজেশ পাসওয়ান দুজনই, একজন কুটিয়াজাতের বাসিন্দা, একজন ফুটানি মোড়ের বাসিন্দা। রথখোলা 2 জন আছে, রাজ সিং আর একজন ঠাকুর আর একজন আছে বিশ্বাস। 3 জন সুস্থ আছে, 2 জন স্পট ডেড হয়ে গেছে। ভাই সাথে প্যান্ট শার্ট নিল, আমি বললাম কি কই যাইতে হবে না তোরে, কোথায় যাবি? বলে বন্ধু বান্ধব থেকে একটু ঘুরতে যাব। তারপর ওর বাবা বললো কি তুই যাইস না, তোর রাত্রে যাইস না। তারপরে আমি নিজের ঘরে এসে ঘুমাইছি। ও তো কখন গেল তাহলে বলতেই পারবো না, আমি না 3টায় গেল না 4টায় গেল তখন আমি বলতে পারবো না। সকালে উঠে দেখতেছি ওর বিছানায় ও খোলাটা নাই আমার। তাই আমি বললাম গিয়েছে বন্ধু বান্ধব তো আসবে। এই যে 8টার সময় শুনতেছি বলে কোথায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার শুইনি আর ভালো লাগতেছে না। কাঁথি হাসপাতালে চিকিৎসক ছিলেন শালিনী দাস ছিলেন, কারণ তিনি মারা গিয়েছেন। তিনি তমলুকে একটি হাসপাতালে সেখানে ট্রিটমেন্ট করাতে যান। সেখান থেকে যখন বাড়ি ফেরেন অসুস্থ হন, তাকে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়, তিনি মারা যান। কিন্তু এই মৃত্যুর মধ্যে কোথাও একটা রহস্য দানা বাঁধছে। তার মা দাবি করছেন মেয়ের হাতে চ্যানেল করা ছিল, যেখান থেকে ব্লিডিং হচ্ছিল। চিকিৎসকের হাতে চ্যানেল কি হয়েছিল? চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছিলেন হাসপাতালে হঠাৎ করে? কিছুই এখনো জানা যাচ্ছে না। কি জানতে পারছি আমরা জানবো। আমার সঙ্গে সুজিত রয়েছেন। সুজিত, ডক্টর শালিনী দাস অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে। হাসপাতাল থেকে অসুস্থ যখন ফেরার পর অসুস্থ হয়ে পড়েন, তারপরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, মৃত্যু হয় তার। কিন্তু তার মা বলছেন তার হাতে একটা চ্যানেল করা ছিল যেখান থেকে ব্লিডিং হচ্ছিল। কেন? তাহলে কি আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন হাসপাতালে? সুজিত, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ অতনু, দেখো বিষয়টি গতকাল ঘটেছে এবং যে খবর সামনে আসার পর থেকে পুলিশ তার ময়নাতদন্ত করছে। কিন্তু প্রশ্ন সামনে অনেক কিছুই আসছে। যা জানা গেছে ইতিমধ্যেই গতকালই মহিষাদলে প্রথমে একটি নার্সিংহোমে তিনি গিয়েছিলেন কাজ করতে এবং সেখান থেকে এসে তমলুকের এক নার্সিংহোমে তিনি এসে আসেন এবং সেখানেও তিনি কাজ করেন। করার পর কিন্তু তিনি বাড়িতে ঢোকেন। কিন্তু যে গুরুত্বপূর্ণ যে বলা যায় তথ্য সামনে আসছে, সেখানে মেয়ে অর্থাৎ মা বলছেন মেয়ে যখন বাড়ি থেকে বেরোন তখন সুস্থই বেরিয়েছেন এবং তার হাতে কোনো রকম কোনো চ্যানেল ছিল না। কিন্তু বাড়ি ঢোকার পর এই চ্যানেল নিয়ে কিন্তু তার মা প্রশ্ন, তাহলে মেয়ে কি কেন চ্যানেল নিল? তার কি অসুস্থতা ছিল এবং অসুস্থ কোথায় হয়ে পড়েছিল কি, সবটাই কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ। প্রথমেই মহিষাদল নার্সিংহোম কিংবা তমলুকের বেসরকারি হাসপাতালের সঙ্গে কথা বলেছে, কিন্তু কথা বলার পাশাপাশি সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে যে তিনি কি কাজ করতে করতে অসুস্থ হয়েছিলেন। সেখানে কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না, তিনি নিজের কাজ নিজেই করছিলেন। যেটা জানা যাচ্ছে যে অত্যন্ত সুনামের সঙ্গে তার কাজকর্ম এবং সেখানে মাত্র 31 বছর বয়স। আবার বলি 30 বছর পেরিয়ে 31 বছর যার বয়স, সেই চিকিৎসক
সেই মহিলা চিকিৎসক সে কিন্তু এখানেই তিনি কিন্তু ছিলেন তমলুক হাসপাতালে কয়েক বছর, কিন্তু 2-3 মাস হলো কাঁথিতে তার বদলি হয়েছে, কিন্তু মাকে নিয়ে থাকেন এবং সেখানে মাকে নিয়ে কোথায় থাকেন না তমলুকেই তিনি কিন্তু কালকে সকালে বেরিয়ে যান বাড়ি থেকে এবং সকাল সকাল বাসে চেপে কিন্তু তিনি এসেছিলেন, যেটা জানতে পারছি আমরা, যে মহিষাদল 13 মোড়ের এক নার্সিংহোমে, সেখানেই তিনি কিন্তু কাজ করেন এবং কাজ করে সুস্থভাবে বেরিয়ে যান বলে নার্সিংহোম কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা জানাচ্ছেন। তারপর তমলুকে যান, তমলুকেও এরকম একটি নার্সিংহোমে গিয়ে কাজ করার পর বাড়ি ঢোকেন। আবারও বলি অতনু, বাড়ি ঢোকার সময় দেখা যায় হাতে তার চ্যানেল, এই চ্যানেল কোথা থেকে কিভাবে এলো তাই কিন্তু তার মায়ের প্রশ্ন, বা আমরাও প্রশ্ন করতে পারি যে তাহলে অসুস্থ পুলিশও জানাচ্ছে যখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার হাতে চ্যানেল ছিল। আমরা যা ইনফরমেশন পেয়েছি, ইনফরমেশন অনুযায়ী একটা ইউডি কেস রেজিস্টার্ড হয়েছে আর বডি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। এখন অবধি যা ইনফরমেশন আছে আমাদের কাছে, উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন, ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। অ্যানেস্থেসিয়া ডক্টর ছিলেন। ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল, ঘটনা তদন্ত চলছে। পিংলায় মৃত্যুর 5 মাস পরে, অর্থাৎ কবর দেওয়ার 5 মাস পরে কবর থেকে দেহ তুলে ময়না তদন্ত করা হচ্ছে এবং তা আদালতের নির্দেশে। পূর্ব মেদিনীপুরের পিংলার সুচ্ছাড়া গ্রামের ঘটনা। এবার মৃত্যুর কারণ নিয়ে বৃদ্ধার 2 ছেলের মধ্যে দ্বন্দ্ব, যে মায়ের মৃত্যু কিভাবে হয়েছে। বড় ছেলে দাবি করছে স্বাভাবিক নয় এই মৃত্যু, কিন্তু স্বাভাবিক নয় কেন মনে হচ্ছে তার, যদিও মৃতের ছোট ছেলে দাবি করছেন যে এই অভিযোগ মিথ্যে। শেষমেশ আদালতের দ্বারস্থ এবং তারপর আদালত থেকে নির্দেশ, সে নির্দেশে কবর থেকে দেহ তুলে ফরেন্সিক পরীক্ষায়। কিন্তু দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। ওখানে দিগ্বিজয়, এই যে বড় ছেলে মনে করছে যে তার মায়ের মৃত্যু স্বাভাবিক হয়নি, 5 মাস ধরে যে কেস চললো, কেন তার মনে হচ্ছে মায়ের মৃত্যু স্বাভাবিক নয়? দেখো অতনু, প্রথমেই তার মনে হওয়ার কারণ সে তার এলাকায় বা বাড়িতে থাকে না, সে বাইরে থাকে। সেক্ষেত্রে তার মায়ের যে মৃত্যু হয়েছে বা তাকে কবর দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, কিভাবে মায়ের মৃত্যু হয়েছে, এই সমস্ত জানার জন্যই কিন্তু তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং কোর্টই সেখানে রায় দেওয়া হয়েছে যে ছোট ছেলে যে মা মারা যাওয়ার পরে শেষকৃত্য করেছিল সেখানে যে সমাধিস্থ রয়েছে সেইখান থেকে মৃতদেহ তোলা হয়েছে। পুলিশ এবং সেচ দপ্তরের খালি যেহেতু হয়েছে, সেখানে সেচ দপ্তরের লোকজন ছিল, ওই মৃতদেহ তোলা হয়েছে বৃদ্ধার এবং তার স্পেশালভাবে রিপোর্ট তৈরি করা হবে, ময়না তদন্ত করা হবে এবং এই মায়ের মৃত্যু নিয়ে কিন্তু 2 ভাইয়ের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু পরিষ্কার এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পিংলার সুচ্ছড়া এলাকায়। বড় ভাইয়ের অভিযোগ মায়ের মৃত্যু স্বাভাবিক নয়, ছোট ভাই সেই অভিযোগ মানতে নারাজ। 2 ভাইয়ের বক্তব্য একবার শোনা যাক। মারা গেছে আমাকে কিছু জানাই, বাড়িতেই থাকতে। তারপরে যখন মারা গেল জানতে পারলাম ওর বাড়িতে লোকজন আসছে, কেবিন আসছে, তখন আমি গ্রামের লোককে সবাইকে ডাকতে গেছি। তো ডাকতে যেতে এসে বলছে যে কোর্ট থেকে অর্ডার আছে, এখানে কেউ গ্রামবাসী যেন না ঝামেলা করে, তাহলে থানা থেকে পুলিশ এসে তুলে নিয়ে যায়। আমি চাইছি এটা সত্যটা জানতে, কীভাবে মারা গেছে এটুকু আমি জানতে। 2-3 মাস পরে পিংলা থানার বড়বাবু আমাদেরকে ফোন করে, বলছে তোমার মাকে তোমরা নাকি মার্ডার করেছো। বলছে কি এখন কোর্টের অর্ডার, ডেড বডি তুলতে হবে। আমারই জায়গা থেকে তুলে নিয়ে গেল। ওইখানে কবর দেওয়া ছিল, আমারই জমির সাইডে পোস্টমর্টমের জন্য।